নমস্কার, গুড ইভিনিং, সবাইকে স্বাগত আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রামে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের নিয়ে আমরা লাইভে চলে আসি একটাই কারণে, আপনারা যারা ঘরে বসে থাকেন, টিভির পর্দায় ফলো করেন, আপনারা যাতে ইনফরমেশন গ্যাদার করতে পারেন। আজকে ডায়াবেটিস বা সুগার নিয়ে আলোচনা করব। যত ফোন পাই অনেকেই কিন্তু বলেন যে সুগারে আক্রান্ত, কারোর পরিবারে হয়তো 5-6 জন আছেন, 2-3 জন সুগার অ্যাটাক। শুধু যে বয়স্কদের হয় তা কিন্তু না, আমরা ছোটবেলায় এগুলো শুনেছি যে 40-50-এর পর সুগারে অ্যাটাক হচ্ছে। এখন তো দেখি 20-25-30 সব সুগারে আক্রান্ত। লাইফস্টাইলের একটু প্রবলেম হচ্ছে, লাইফস্টাইল মডিফিকেশন দরকার। আমরা জানি ঠিকমতো লাইফস্টাইল ম্যানেজমেন্ট হচ্ছে না, হাঁটাহাঁটি কমে গেছে, আজে বাজে খাবার খেয়ে ফেলছি আমরা, এবং নানান রিলেটেড ব্যাপার আছে। তো সেগুলো নিয়েই আজকেও আলোচনা করব। আমরা সুগার নিয়ে আলোচনা করব, কিন্তু আপনারা যে কোনো প্রবলেম নিয়ে আমাদের ডাক্তারবাবুকে ফোন করতে পারবেন। লাইভে আছেন তিনি, এনবিপির অনুষ্ঠান লাইভ প্রোগ্রাম মানেই আপনারা এসে ফোন করতে পারবেন সরাসরি নাম্বারে। আর হেল্পলাইন নাম্বারটা কিন্তু ইয়েলো কালারের দেখুন দেওয়া আছে, মোবাইল নাম্বার দুটো রেড স্ট্রিপে, রেড বক্সে, টিভিতে, ওই দুটো লিখে রাখুন। প্রোগ্রাম তো চলছেই আমাদের টিভি চ্যানেলের লাইভ, এবং ফেসবুক ইউটিউবেও হবে প্রোগ্রাম, থাকছে লাইভ, এবং প্রোগ্রাম পরেও থাকবে, আপনারা বারবার দেখতে পারবেন। কিন্তু হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন। ফোনে স্বাগত, সবাই ফোনে আসতেই পারবেন। আর 9830235527 অথবা 37 খোলা হেল্পলাইন, পরে যোগাযোগের জন্য সকাল 10টা থেকে রাত 10টা। কলকাতায় চেম্বার রেগুলার, হাওড়াতে চেম্বার রেগুলার, বাইরের চেম্বারগুলো আমি বলে দেবো, এপ্রিলের সব ডেটগুলো আমি বলে দেবো, কোন চেম্বারে কোন ডাক্তারবাবু থাকছেন। কারণ গ্রুপ অফ ডক্টরস আছেন যারা ঘুরিয়ে ফিরিয়ে সব চেম্বার অ্যাটেন্ড করেন। আমাদের সিএমডি তো থাকেনি, ডক্টর বি শর্মা, সিএমডি, চিফ মেডিকেল ডিরেক্টর অফ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। আর আমাদের প্রতিষ্ঠানে কিন্তু ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালও রয়েছে। এছাড়া আরেকটি কথা বলি, পঞ্চকর্মা ট্রিটমেন্ট, যোগা, প্রাণায়াম, মেডিটেশন, এভরিথিং অ্যাসোসিয়েটেড আমাদের করিয়ে শিখিয়ে দেওয়া হয়, যাতে আমরা দ্রুত আরোগ্য লাভ করি। যাদের প্রয়োজন মেডিসিনের পাশাপাশি, যাদের প্রয়োজন এগুলো, পঞ্চকর্মা তো অনেক মানুষ নিচ্ছেন, এসে বলছেন, অনেক সেন্টারে, অনেক ক্লিনিকেই আমাদের পঞ্চকর্মা শুরু হয়ে গেছে। আপনারা সবাই কিন্তু ফোন করে আরো বিস্তারিত জানতে পারবেন। আর সব ডক্টরসরা আমি বারবারই বলি প্রত্যেক প্রোগ্রামে, খুব কোয়ালিফাইড ডক্টরস, এক্সপিরিয়েন্সড ডক্টরস, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত সব ডক্টরসদের আমরা পাই এনবিপিতে। আমাদের সিএমডি তো রয়েছেই, সব চেম্বারে উনিও থাকেন ঘুরিয়ে ফিরিয়ে। আজকে আছেন স্টুডিওতে লাইভে ডক্টর এস ভাদুরী। ডক্টর ভাদুরী নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার। সুগার ডাক্তারবাবু কেন এত বৃদ্ধি পাচ্ছে, কি কারণ? এখন ঘরে ঘরেই প্রায় দেখতে পাই সুগার, এই ব্যাপারটা একটু বলে দিন। হ্যাঁ, দেখুন, এই যে সুগার আমরা বিশেষ করে যেটাকে বলি টাইপ 2 ডায়াবেটিস, এটাই কিন্তু আজকাল মানে সবাইকে গ্রাস করে নিচ্ছে, এবং ভারতবর্ষ কিন্তু বলতে হবে যে এটা হচ্ছে একদম সুগারের এক আতুরঘর। সারা বিশ্বে যত লোকের সুগার আছে, সব বিশ্বের প্রত্যেকটা দেশের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে কিন্তু আমাদের ভারতবর্ষে সুগারের রোগী। মানে এটাই কিন্তু আমাদের রিসার্চ বা স্ট্যাটিস্টিক্স বলছে আর কি। তো এইটার জন্য কিন্তু আমাদের সতর্ক হওয়া খুব দরকার। এবার এটা কেন হয়, কেন এত অল্প বয়সে আজকাল মানুষের ডায়াবেটিস হয়ে যাচ্ছে, কেন মানুষ এই ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে জানতে পারছে না, ওটা স্লো পয়জনের মতো কাজ করছে, একটা টাইমে বিভিন্ন বড় বড় অর্গানগুলোকে নষ্ট করে দিচ্ছে, মানুষ মারা যাচ্ছে। তো এগুলো একটু কিন্তু বোঝার ব্যাপার আছে। এটাকে কিন্তু বলা হয় লাইফস্টাইল ডিজিজ বা লাইফস্টাইল ডিসঅর্ডার। এটা বলবো রোগের থেকে এটাকে কিন্তু বেশি বলা হয়, এটা একটা কন্ডিশন। সাধারণভাবে আমাদের যখন সুগার কারো হচ্ছে, ওটা কিন্তু প্রথমে ধরা পড়ে না, তার জন্য এটাকে কিন্তু সাইলেন্ট কিলার বলা হচ্ছে। কারণ আমরা কিন্তু কেউ রেগুলার প্রত্যেক বছর বা 6 মাস অন্তর অন্তর নিজেদের চেক আপ করাই না। কখন আমাদের এটা সুগারটা ধরা পড়ে, অন্য আনুষঙ্গিক কোনো রোগের ব্যাপারে ডাক্তারবাবুদের কাছে যখন মানুষ যায়, তখন ডাক্তারবাবুরা যদি মনে করে তো এই টেস্ট দেয় সুগার পরীক্ষার, এবং তখন কিন্তু সুগারটা ধরা পড়ে। অনেককেই প্রশ্ন করা হয় যে যখন দেখাতে আসে যে আপনার কি সুগার আছে, সে বলে না আমার সুগার নেই। সে সুগার আছে কিনা সে কিন্তু আদৌ জানেই না, কারণ তাকে প্রশ্ন করলে সে বলবে যে না আমি তো কোনোদিন পরীক্ষা করিনি। তাহলে যখন উনি পরীক্ষা করেননি, তাহলে কিভাবে বুঝতে পারছেন? তাহলে এটা কিন্তু একটা মানে আন্দাজে ব্যাপার হয়ে যাচ্ছে। অথবা দেখা যাচ্ছে অনেকে বলছে যে আমি 6 বছর আগে টেস্ট করিয়েছিলাম একটা, তখন রিপোর্টে নর্মাল ছিল, এখনই কি নর্মাল আছে? যেহেতু এটা লাইফস্টাইল ডিজিজ, মানুষের লাইফস্টাইলের পরিবর্তন হতে থাকলে এই সুগার যদি কারো থাকে সেটা বাড়তে পারে। সুগারটা আবার লাইফস্টাইল ঠিক রাখলে, প্রপার ট্রিটমেন্ট করলে সুগারটা আবার কমতেও পারে। এই রোগটা কিন্তু এমন। এটা কেন হয়?
এটা হয় হচ্ছে তার বিশেষ কারণ আমাদের যে প্যানক্রিয়াস থেকে যে ইনসুলিন তৈরি হয়, সেই প্যানক্রিয়াসে একরকম সেল থাকে, সেটা বিটা সেল বলা হয়। এই বিটা সেলগুলোর কিন্তু ক্ষমতা আস্তে আস্তে কমে যায়, বিভিন্ন তার কারণ আছে। যখন বিটা সেলগুলো আক্রান্ত হয়, বিভিন্ন সমস্যার পরিপ্রেক্ষিতে হতে হয়, তখন কিন্তু এর প্রোডাকশনটা কমে যায়, মানে আমাদের ইনসুলিনের ম্যানুফ্যাকচারিংটা কমে যায়। তখন কি হয়, যখনই আমরা খাদ্য খাওয়া মানে মানে ঠিক মতো মেনে না খাই, সুগারের খাবারগুলো অতিরিক্ত মাত্রায় খেয়ে ফেলি, তখন ব্লাডে যখন চিনিটা যায়, গ্লুকোজটা তৈরি হয়, তখন আমাদের এখান থেকে যে ইনসুলিনটা গিয়ে ওইটাকে ধরে আবার মানে ইনসুলিন যে ওটাকে কি বলবো, ইনসুলিনের কাজ করে, মানে ওই সুগারগুলোকে নিয়ে সেলের ভিতরে ঢুকিয়ে দেয়, সেখানে ইনসুলিনের সংখ্যাটা কম থাকে। যখনই কম থাকে তখন বডি চায় যে আরো বেশি করে ইনসুলিনটা তৈরি করতে, যাতে ব্লাডের মধ্যে যে সুগারের মাত্রাটা সেটাকে নরমাল রাখার জন্য। এই করতে গিয়ে কি হয়, জোর করে, ধরুন আপনার ক্যাপাসিটি 1 কেজি ভাত খাওয়া, আপনি যদি জোর করে ভাতটা দিয়ে ফেলেছে আপনাকে, আমি নষ্ট করব না, তাহলে কি আপনি আরো বেশি করে খেয়ে নিচ্ছেন ভাতটা, আপনার কি হবে, কষ্ট হবে। বারে বারে এমন খেতে খেতে কোনো সময় দেখবেন যে আপনার কোনোদিন বমি হয়ে যাচ্ছে বা পেটের গন্ডগোল হয়ে যাচ্ছে। এই ইনসুলিনের ব্যাপারটাও তাই হচ্ছে, অতিরিক্ত মাত্রায় জোর করে যখন প্রোডাকশন হচ্ছে, প্রথমে তো কম প্রোডাকশন হচ্ছে, তারপরে বেশি করে প্রোডাকশনের চেষ্টা করতে গিয়ে কি হচ্ছে, ওই আমাদের যে প্যানক্রিয়াসটা আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে, আরো তার প্রোডাকশন কমে যাচ্ছে, তখন কিন্তু হাত তুলে দেয়, তখন আর প্রোডাকশন করতে পারে না। এইবার কি হচ্ছে, একটা টাইমে কি হচ্ছে, আবার ইনসুলিন যেগুলো তৈরি হচ্ছে সেগুলোর কর্মক্ষমতা কমে যাচ্ছে, সেগুলো গিয়ে ঠিকভাবে কাজ করে চিনিটাকে বা সুগারটাকে ঢোকাতে পারছে না সেলের মধ্যে, তখন হয়ে যায় ইনসুলিন রেজিস্ট্যান্স। এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে কি হয়, যে ব্লাডের মধ্যে সুগারটা বেড়ে যায় এবং মানুষের দেখা যায় যে ডায়াবেটিস ধরা পড়েছে। তো একজন আছেন ফোনে, একটু দেখে নিয়ে আমরা আবার আলোচনায় আসছি। সুগার নিয়ে আলোচনা হচ্ছে, ডায়াবেটিস নিয়ে। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। নমস্কার দাদা। নমস্কার, বলুন। নমস্কার দাদা বাবু। হ্যাঁ বলুন। বলছি আমার মায়ের না কিডনি সমস্যা দেখা দিয়েছে। আচ্ছা, কোথা থেকে বলছেন? ট্যাংরা দিয়ে। ট্যাংরা থেকে। কিডনির সমস্যা কি হচ্ছে? সমস্যা ওই হাত তুলে খেতে ইচ্ছা করছে না। হ্যাঁ বলুন আরেকবার। খেতে ইচ্ছা করছে না, হাত তুলতে পারছে না। কি হচ্ছে, ইউরিন ঠিক মতো পাস করছে না? না। আর হাত পা ফুলে যাচ্ছে বললেন? হাতে ব্যথা করছে। রোগা হয়ে যাচ্ছে হাত পা? মানে ব্যথা করছে, পিঠে শীত ব্যথা, ঘাটের ব্যথা করছে। কিডনির যে ব্যথা হচ্ছে, এটা কিডনির প্রবলেম হচ্ছে, আপনি কি ডাক্তার দেখিয়েছেন কোনো? হ্যাঁ ডাক্তার দেখেছি, যখন সুগার ওষুধ খেতে বলছে, কিডনির ডাক্তার বলছি। কিডনির ডাক্তার দেখিয়েছেন? না, দেখাই না কোনো। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, বলে দিচ্ছেন। দেখুন, আপনাকে যে ডাক্তার সুগারের ওষুধ খাওয়া মানে দিয়েছেন এবং উনি বলেছেন কিডনির ডাক্তারকে দেখাতে, আপনি একটা কাজ করুন। জেনারেলি এটা কিডনির যদি খুব খারাপ অবস্থা হয়, পাটা ফুলে যাচ্ছে দেখছেন, তাহলে কিন্তু আপনার ডায়ালিসিসের দিকে চলে যায় সবাই। আমি বলবো যে ওই দিকে না গিয়ে আগে আপনি আমাদের কাছে আসুন। আমাদের আয়ুর্বেদে কিন্তু কিডনির প্রবলেমের জন্য খুব ভালো ওষুধ আছে, যেটা কি হবে, কিডনির ফাংশনটা যাতে ঠিক হতে পারে। কিডনির ফাংশন যখনই ঠিক হবে, কিডনি যে কাজটা করে, যে ফিল্টারেশন, যে ব্লাডটাকে ফিল্টার করে, এক্সট্রা জল আর যেসব অপ্রয়োজনীয় জিনিস শরীর থেকে কিন্তু ছেঁকে বের করে দেয়, এই কাজটা যদি ও ঠিক মতো করতে পারে, তাহলেই কিডনির ফাংশনটা বুঝবেন যে ঠিক আছে। যখনই কিডনির ফাংশন ঠিক হবে, দেখবেন যে আপনার মায়ের ফোলা ভাব, হাত পা ফুলছে, এগুলো ঠিক হয়ে যাবে এবং মা সুস্থ হয়ে যাবে। এটার জন্য আয়ুর্বেদ চিকিৎসা আছে, খুব ভালো চিকিৎসা আছে। তবে বলবো সময় থাকতে নিয়ে আসেন। যখন সবকিছু হারিয়ে ফেলে তারপরে যদি আনেন, তখন কিন্তু হাতে সময় থাকে না। একটাই কথা বলবো, আয়ুর্বেদে যে কোনো রোগের চিকিৎসা সম্ভব যদি আপনি সঠিক টাইমে নিয়ে আসেন এবং সঠিক জায়গায়। সঠিক ট্রিটমেন্টটা হতে হবে। আর এনবিপি ইউনিয়ন আয়ুর্বেদা রিসার্চ সেন্টার তেমনই একটা জায়গা যেখানে এলে আপনি কিন্তু এই সব সঠিক ট্রিটমেন্টটা পাবেন। আরেকটা কথা উনি বললেন ডাক্তারবাবু, যে ডায়াবেটিস আছে, হ্যাঁ, ওরা সাসপেক্ট করছে যে ডায়াবেটিস থেকে কিডনি আছে। এটাও ডায়াবেটিক নেফ্রোপ্যাথি খুব ভালো জিনিস, মানে
প্রশ্নটা খুব ভালো, যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হয় মানে ডায়াবেটিস থেকে কিন্তু কিডনি ড্যামেজ হয়, হার্ট ড্যামেজ হয়, যেমন কিডনি ড্যামেজ হয়, চোখ ড্যামেজ হয়, নার্ভ ড্যামেজ হয়, এরকম বিভিন্ন অঙ্গ কিন্তু বিভিন্ন অংশ কিন্তু আমাদের শরীরের ড্যামেজ হতে থাকে, স্কিন ড্যামেজ হয়। তো ডায়াবেটিস এত একটা সাংঘাতিক মারাত্মক জিনিস, তো এটাকে কিন্তু আমাদের লড়তে হবে, লড়ে কিন্তু আমাদের সুস্থ করতেই হবে নিজেদেরকে। ঠিক। আপনারা কলকাতায় যারা থাকেন, যারা আসবেন, ল্যান্সডাউনে আমাদের চেম্বার আছে, কলকাতা ল্যান্সডাউন, দক্ষিণ কলকাতা শিশু মঙ্গল হসপিটালের উল্টো দিকেই কিন্তু। হ্যাঁ, দেশপ্রিয় থেকে আসতে পারবেন, হাজরা থেকে আসতে পারবেন, বালিগঞ্জ ফাঁড়ি থেকেও আসতে পারবেন। একদম শিশু মঙ্গলের অপোজিটে আমাদের চেম্বার, ক্লিনিক রয়েছে, ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালও রয়েছে, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। খিদিরপুরে অনেকে দেখাচ্ছেন, খিদিরপুর কলকাতার মধ্যে দেখাচ্ছেন, হাতিবাগানে দেখাচ্ছেন, আমতলা ডায়মন্ড হারবার সাউথ 24 পরগনা মানুষরা আমতলায় আসছেন, আমতলায় দেখাবেন। আর মধ্যমগ্রামে দেখাচ্ছেন, মধ্যমগ্রামে আমাদের হেড অফিস, নর্থ 24 পরগনা মধ্যমগ্রামে কিন্তু হেড অফিস। হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া বাল্টিকুড়ি বাজার, দাসনগরেও আমাদের চেম্বার আছে। হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া দাসনগর, বাল্টিকুড়ি বাজারেও আমাদের এনবিপির চেম্বার আছে। হেল্পলাইন নাম্বার খোলা পাবেন, কথা বলে নেবেন 9830235527 অথবা 37 আপনাদের জন্য খোলা। আপনারা কিন্তু লা এলিগেন্সের প্রোডাক্টগুলো পাচ্ছেন, যারা বিভিন্ন সময় আমাদের ফোন করেন চর্মরোগ নিয়ে, স্কিনের প্রবলেম নিয়ে, বা আমাদের চুলের প্রবলেম, হেয়ার প্রবলেম, স্কিন প্রবলেমের জন্য লা এলিগেন্স আমাদের একটি পার্ট অফ এনবিপি। তারা কিন্তু আমাদের বিভিন্ন প্রোডাক্ট আমাদেরকে দিচ্ছে চুলের এবং স্কিনের। ডক্টর ভাদুরী নিজেও এগুলো দেখেন খুব ভালোভাবে, অনেক মানুষ এই প্রোডাক্ট ইউজ করে কিন্তু ভালো আছেন। সুতরাং এনবিপির প্রোডাক্ট, লা এলিগেন্সের প্রোডাক্ট চুলের এবং স্কিনের, সেগুলো আপনারা অবশ্যই নিশ্চয়ই ইউজ করছেন অনেক মানুষ। আরও যারা জানেন না এখনো, তাদের জন্য আমি প্রত্যেক এপিসোডেই একবার করে বলে দিই। আর বাইরের চেম্বারগুলো তো বলবো। আবার একটু আসি, আমরা ডায়াবেটিস প্রবলেম নিয়ে আলোচনা করছি, সুগার নিয়ে। ডাক্তারবাবু আরো কি বলেন শুনুন এবার। হ্যাঁ, তো যেই ব্যাপারটা বলছিলাম, এটা সাইলেন্ট কিলার কেন মানুষ কিন্তু আগে থেকে জানতে পারে না। তাহলে আমাদের কিছু সাইন অ্যান্ড সিমটম জেনে রাখতে হবে, যেগুলো দেখলে আমরা ভাবতে পারি হয়তো আমাদের অন্য কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আমরা তাহলে একটু সতর্ক হতে পারবো যে কখন আমাদের ডাক্তারবাবুদের কাছে যাওয়া উচিত। প্রথম যখন যেই সাইনগুলো আমরা দেখব আমাদের খাবার খাচ্ছি তবু বারে বারে খিদে পেয়ে যাচ্ছে। সেটা একদিন হঠাৎ পেতে পারে, কিন্তু রেগুলার দেখা যাচ্ছে বেশ কিছুদিন ধরে খাবার খাই, একটু পরে আবার খিদে পেয়ে যায়, আবার খেলাম আবার খিদে পেয়ে যায়। রাত্রেবেলা উঠেও মনে হয়, যখন একটু উঠছি তখনও মনে হচ্ছে যেন খিদে পেয়ে যাচ্ছে। এই ব্যাপারগুলো কিন্তু থাকতে পারে। দ্বিতীয় আরেকটা সমস্যা দেখা দিতে পারে যে আপনার বারে বারে ইউরিন হবে। ঠিক আছে, মানে একটা নর্মাল মানুষের একটা কত হয়, সারাদিনে 5 বার 6 বার যেতে পারে, কিন্তু দেখা যাবে ফ্রিকুয়েন্ট ইউরিনেশন বলে, মানে বারে বারে। ঠিক আছে, রাত্রেবেলা তার জন্য ঘুম ভেঙে যেতে পারে, 2 বার 3 বার করে সারা রাতে উঠে পড়তে পারে একটা মানুষ। অটোমেটিক দেখবেন তাকে প্রশ্ন করলে বলবে যে না ঘুম ভালো হয় না, বলবে কারণ হচ্ছে তার ঘুমটা ভেঙে যায়, যেহেতু পেচ্ছাবের একটা চাপ চলে আসে। এটা গেল। তৃতীয় ব্যাপারটা যেটা আছে, এগুলো সব সিমটম, সুবিধা হবে। হ্যাঁ, এগুলো মাথায় যখনই দেখবেন এগুলো নিয়ে কিন্তু আলোচনা করবেন, ডাক্তারবাবুদের সাথে আলোচনা করবেন আমাদের সাথে। কতগুলো সিমটম ডাক্তারবাবু বুঝিয়ে দিলেন। ডাক্তার একজন আছেন, একটু দেখে নি, আবার আমরা আসছি ডায়াবেটিস এর আলোচনায়। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। মল্লিকা মন্ডল বলুন। হ্যাঁ, তো হ্যাঁ, গুড ইভিনিং। আপনাদের ডাক্তারবাবুকে গুড ইভিনিং জানাচ্ছি। তো ডাক্তারবাবুদের অ্যাডভাইস তো খুবই খুব ভালো লাগে, এক্সপিরিয়েন্স সবকিছুর মধ্যেই আছে। হ্যাঁ, অ্যালোপ্যাথিক কেটে গেছে তো আমাদের পুরো হয়ে গেছে না, এখন আর নিতে ইচ্ছে করে না, যার জন্য আমরা ডাক্তারের সাথে সবসময় কন্ট্যাক্ট রাখতে চাই। তো আমার কাকিমা যে আছে না, কাকিমার খুব পাইল, আর তার মধ্যে আবার বলে মাঝে মাঝে ফিসারিও আছে। এটা নিয়ে প্রচুর ডাক্তার দেখাচ্ছে, সার্জিক্যাল দেখিয়েছে, যেরকম যা বলে তাই করা হচ্ছে। তার সত্ত্বেও মাঝে মাঝে একটু ভালো থাকে, আবার মাঝে মাঝে নাকি সেই প্রবলেম হয়ে যায়, পটি করতে খুব প্রবলেম হয়, পটি হওয়ার পরে জ্বালা করছে, চুলকাচ্ছে, ব্যথা করছে, এইসব হচ্ছে। হ্যাঁ, কেটে যাচ্ছে। হ্যাঁ, তো মাঝে মাঝে ফিডব্যাকও দেয়, বড় ফিডব্যাক দেয়। তো এটা একটু ভালো থাকলে আবার কয়েকদিন পরে আবার হচ্ছে।
তো এটা কি করতে হবে, ডাক্তার কি বলবেন? হ্যাঁ, মানে আচ্ছা, উনি কি অপারেশন করেছেন নাকি? অপারেশন করেছেন? না অপারেশন না অপারেশন। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। হ্যাঁ, ডক্টর দেখেছে, সার্জিক্যাল দেখেছে। আচ্ছা। তা বলছে যে ওই ফিচার হেলথ প্রবলেম আছে। ঠিক আছে, আপনি শুনুন, আমি বলে দিচ্ছেন ডাক্তারবাবু। দেখুন, এই যে পাইলস, ফিশার, এই যে ব্যাপারগুলো কিন্তু খুব কষ্টদায়ক। প্রথম কথা বলবো, মানুষের যাদের হয়, এবং এটাই কিন্তু অনেক মানুষই অপারেশনে চলে যায়। এবার আপনি ভাবুন এই জায়গাটা কোথায় হয়। এটা হচ্ছে আমাদের অ্যানাসের ওই জায়গা, মানে মলদ্বারের ওই জায়গাটায়, ঠিক আছে, রেকটাম অ্যানাস, এই জায়গাটা ধরে হয়। এবার আপনার ওই জায়গাটায় কিছু মাসেল আছে, যে মাসেলগুলো কি হয়, আমরা যখন মল ত্যাগ করি ওটা খুলে যায়, এবং যখন আমরা মল ত্যাগ করা ঠিক হয়ে যায় তখন ওটা আবার বন্ধ হয়ে যায়। ওই মাসেলটা একটা ধরুন দরজার মতো, ঠিক আছে। আমাদের পেচ্ছাবও যেমনি দেখবেন, যখন পেচ্ছাবের বেগ পায় আমাদের পেচ্ছাবের যে রাস্তাটা সেটা খুলে যায়, আবার সেখানে আবার কিন্তু পেচ্ছাব হয়ে গেলে দরজাটা বন্ধ হয়ে যায়। এটাকে একটা স্ফিংটার বলা হয় বা দরজা বলা হয়। এই দরজাটা কি হয়, মাসেল দিয়ে তৈরি, এগুলো টাইট হয়ে থাকে। যখন আমাদের নার্ভ বলে, আমাদের অর্ডার দেয় যে এটা খুলতে হবে, তখন ও খোলে, আবার যখন নার্ভ বলে এটা বন্ধ করতে হবে, বন্ধ হবে। যদি এবার এই যে আমাদের মলদ্বারের ওই জায়গাটা, রেকটাম বলুন বা অ্যানাসের ওই জায়গাটা মানে ধরুন আপনার পাইলস হয়েছে, তার জন্য আপনি অপারেশন করছেন, কতবার করবেন? ওই মাসেলগুলো গ্রোথ হতে টাইম লাগবে, এবং অপারেশন 2-3 বার করতে করতে দেখবেন ওই জায়গাটায় আর তখন কিন্তু পায়খানা আপনি ধরে রাখতে পারছেন না, এই প্রবলেমটা আসে। আর একবার করলে যে সারা জীবনে আর কোনোদিন পাইলস হবে না এমনও নয়। পাইলসটা কি হয় অ্যাকচুয়ালি? পাইলস অ্যাকচুয়ালি আমাদের যে রেকটামের দিকে যে আমাদের রক্তের নালীগুলো আছে, অ্যানাসের দিকে যে নালীগুলো আছে, সেইগুলো কি হয়, তার মধ্যে চাপ পড়ে, ব্লকেজ আসে, এবং ব্লকেজ আসে সেখানে প্রথমে অবস্ট্রাকশন যেহেতু আসে, সেখানে আমাদের ইনফ্লেমেশন হয়, মানে ফুলে থাকে। ফোলার পর এবার যখন পায়খানাটা ওদিক দিয়ে পাস হতে চায়, জায়গাটা ছোট হয়ে গেল, জোর করে বের করতে হয়, তখন ওখানে ব্যথার সৃষ্টি হয়। অনেক সময় ওটা কেটে যায়, ওই জায়গাটা তখন জ্বালা করবে। এবার যখনই আপনি বারে বারে এটা করতে থাকবেন, তখন দেখবেন ওখান দিয়ে ব্লাডও বেরাতে পারে। এবং অনেক সময় যে কুতে পায়খানা করতে হচ্ছে জোর করে, তখন দেখবেন বাইরের দিকে ওই যে আমাদের মাসেলগুলো বাইরের দিকে এসে ঝোলার মতো থোকা 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 হয়ে দেখা দেয়। এবার ওইটাকে কেটে ফেললে তার মানে মাসেলগুলোকে আপনি কেটে ফেলছেন। এটার একটা অল্টারনেটিভ ওয়ে আছে, যেটা আপনি সার্জারি করতে হবে না, সেটা হচ্ছে আয়ুর্বেদ চিকিৎসা। আয়ুর্বেদে কিন্তু এই পাইলস, ফিশার, ফিস্টুলা যাদের হয়, এই সবগুলোর কিন্তু মেডিসিনের দ্বারা ট্রিটমেন্ট করা যায়। এবং যেই প্রবলেমটা থেকে শুরু হয়েছে, যেটা আমি প্রথমেই বললাম, সেই প্রবলেমটাকে ঠিক করতে হবে। তার সাথে লাইফস্টাইল ম্যানেজমেন্ট, পঞ্চকর্মার দরকার হলে পঞ্চকর্মা দেওয়া হবে। সব মিলে যখন আপনি ট্রিটমেন্ট করবেন, দেখবেন আপনি পার্মানেন্টলি ঠিক হয়ে যাবে। যদি ব্লিডিং হয়, ব্লিডিং ঠিক হয়ে যাবে। আপনার কষে যাওয়াটা, পায়খানাটা, সেটা ঠিক হয়ে যাবে। আপনার যেটা ওই জ্বালা করা, ব্যথা করা, টনটন করা, যেগুলো ব্যথা করে, কষ্ট, পায়খানায় যেতে ভয় লাগা, কান্না পেয়ে যায়, সেগুলো সব ঠিক হয়ে যাবে। আর আপনার কিন্তু অপারেশনটাও করতে হবে না। আমার মনে হয় অপারেশনের দিকে যাবার আগে যে কোনো ব্যক্তি, অথবা যারা ধরুন অপারেশনকে অ্যাভয়েড করতে চান, তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে একবার যোগাযোগ করবেন। আমাদের হেল্পলাইন নাম্বারে কথা বলে নিন, এসে দেখিয়ে নিন। আচ্ছা, আরেকজন কেউ আছেন ফোনে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? বলুন, ডাক্তারবাবু আছেন, বলুন, কিছু জানার আছে? বলুন, তাড়াতাড়ি বলুন, আপনার প্রশ্নটা কি? হ্যাঁ, আমি কাজী থেকে বলছি। আমার ছেলে 15 বছর বয়স হয়েছে। আপনার সুগারের প্রবলেম হয়েছে? হ্যাঁ, রাত্রিবেলা পেশাব করে 15 বছর বয়স। আপনার কথাটা স্পষ্ট আসছে না, আরেকবার বলুন। স্পষ্ট আপনার কথা, পরিষ্কার করে জোরে বলুন, ভয় পাবেন না, টিভিতে না। রাত্রিবেলা পেশাব করে। রাত্রিবেলা পেচ্ছাপ করে? হ্যাঁ, পেশাব করে। ছেলে বলছেন? আপনার ছেলে? হ্যাঁ, আমার ছেলে 15 বছর বয়স বললেন, তাই তো? ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। টিভি? আমার ছেলে। হ্যাঁ, আপনি দুটোই শুনছেন, টিভিটাও শুনছেন, আমাদের ফোনেও কথা শুনছেন। আপনি টিভির দিকে মন দেবেন না, আমাদের সাথে ফোনে কথা বলুন। ছেলের বয়স 15, বিছানায় করে ফেলছে, পেচ্ছাপ করে ফেলছে, তাই তো?
টিভিতেই শুনছে। আচ্ছা হ্যাঁ আপনি একটু বলুন ডাক্তারবাবুকে, বিছানায় করে ফেলছে 3-4 বার হ্যাঁ 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 রাত্রিবেলা। হ্যাঁ ডাক্তার। ছেলের বয়স কত? 15 15। কোথা থেকে বলছেন আপনি, কোথায় থাকেন? কাকদ্বীপ থেকে বলছি, কাকদ্বীপ থেকে। কাকদ্বীপ। কাকদ্বীপ। আচ্ছা, আপনার এটা হয়েছে যে ছেলের, এটা কতদিন ধরে, মানে ছোটবেলা থেকে এরকম হয়? এটা অনেকদিন ধরে এরকম পেশা বন্ধ, অনেক ডাক্তার দেখাচ্ছি, পেশাটা বন্ধ হচ্ছে না। আচ্ছা রাতের বেলা পেশাটা 3-4 বার পেশা আছে। আচ্ছা আচ্ছা, বিছানায় করে ফেলছে তাই তো? হ্যাঁ আচ্ছা, আপনি শুনতে থাকুন। আপনি এবার টিভিতে শুনুন। দেখুন, অনেক সময় কি হয়, অনেক সময় কি হয় যে এই যে প্রবলেমটা, এটা কিন্তু অনেককে বলা হয় স্বপ্ন দোষ। মানে স্বপ্নে দেখে ও বুঝতে পারে না যে কোথায় পেচ্ছাপ করছে। ও হয়তো ফিল করে যে ওর যখন পেচ্ছাপের আর্জটা আসে বা পেচ্ছাপ করার যে বেগটা আসে, ও ভাবে ও হয়তো বাথরুমে গিয়ে পেচ্ছাপটা করছে, ঠিক আছে? তখন ও পেচ্ছাপটা করে ফেলে। এটার ট্রিটমেন্ট আছে আয়ুর্বেদে, ঠিক আছে? এই ট্রিটমেন্টটা করালে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। যেই ব্যাপারটা করতে হবে, ছেলেকে নিয়ে আসতে হবে আমাদের চেম্বারে, কাকদ্বীপে। প্রত্যেক মাসে আমাদের 2 দিন করে চেম্বার হয় কাকদ্বীপে। এই হেল্প সুবিধা, কাকদ্বীপেই চেম্বার আছে। হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ওই যে হলুদ রঙের যে নাম্বারগুলো লেখা আছে ওই নাম্বারে ফোন করলে কাকদ্বীপে আবার কবে হবে সেটা আপনি জানতে পারবেন, সেইভাবে গিয়ে দেখিয়ে নেবেন, ঠিক আছে? ওখানে দেখালে ওষুধ যেটা আমরা প্রেসক্রিপশন করব, ওষুধ ওখান থেকেই পেয়ে যাবেন আমাদের কাছ থেকে। ওষুধগুলো খাওয়ালে আস্তে আস্তে কিন্তু সমস্যাটা ঠিক হবে। আপনি কিন্তু রেড বক্সের নাম্বারটা লিখে নিন, 2টো মোবাইল নাম্বার। কেউ আছেন এবার? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমার না দুটো পা ফুলে যাচ্ছে। দুটো পা ফুলে যাচ্ছে? দুটো পা ফুলে যাচ্ছে? হ্যাঁ, কতদিন ধরে হচ্ছে? অনেকদিন ধরে হচ্ছে বাবু। আচ্ছা, আপনার সুগার, প্রেসার, থাইরয়েড এসব কিছু আছে? পেশেন্ট নেই, সুগার থাইরয়েড নেই। আচ্ছা, সুগার আছে? হ্যাঁ, আচ্ছা, কতদিন ধরে সুগার আছে? এই মাঝখানে ধরা পড়েছে। মাঝখানে ধরা পড়েছে, ঠিক আছে। সুগারের ওষুধ খাচ্ছেন? না খাইনি, আমি ডাক্তার দেখাবো, রিপোর্ট করতে বলেছি ডাক্তারবাবু। এখনো ডাক্তার দেখাননি, দেরি করছেন, আপনারই ক্ষতি হচ্ছে। একটাই কথা, দেখিয়েছিলাম, ডাক্তার রিপোর্ট করতে বলেছে। আচ্ছা, রিপোর্ট করতে, কিসের রিপোর্ট করতে বলেছেন? সুগারের। সুগার আছে তো আপনি বললেন। হ্যাঁ, রিপোর্টটা করতে খেয়ে না খেয়ে। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, প্রথম কথা হচ্ছে রোগ পুষে রাখবেন না। রোগ পুষে রাখলে রোগটা বাড়বে। এবার আপনার সুগার ধরা পড়েছে, ডাক্তারবাবু আবার টেস্ট করতে বলেছে বোঝার জন্য যে কতটা বেড়ে আছে, ঠিক আছে? আপনার যে পা ফুলছে, অনেক সময় সুগারের থেকে কিডনিও এফেক্ট করে, তার থেকেও ফুলতে পারে, বা অন্য কোনো কারণে ফুলছে, যেই কারণটাই হোক, মানে আপনার সোয়েলিং হচ্ছে, মানে শরীরে ওই জায়গাটায় জল জমছে, ঠিক আছে? এবার ওটা তো এমনি এমনি নর্মালি কারো জমে না, কোনো সমস্যা থাকলেই জমে। তো সমস্যাটাকে বার করতে হবে। সমস্যাটাকে বার করার জন্য আপনার আমাদের কাছে যদি ট্রিটমেন্ট নিতে চান, আয়ুর্বেদ ট্রিটমেন্ট করাতে চান, আমাদের কাছে আসুন। সুগারের ট্রিটমেন্টটাও করাতে পারবেন, তার সাথে আনুষঙ্গিক কিছু সমস্যা আছে কিনা সেগুলো আমরা দেখে নেব। অনেক সময় হার্টের থেকেও হতে পারে, অনেক কারণ। মানে দেখুন, সিমটম একটা, তার কারণ অনেক হতে পারে। আপনি যদি সিমটমটাকে বন্ধ করে দেন, তাহলে কিন্তু ওটা আবার পরের দিন ফিরে আসবে। কারণ ওষুধের একটা মেয়াদ থাকে। এই যে ধরুন 12 ঘন্টা অন্তর কোনো সময় ওষুধ দেয়, কোনো সময় দিনে একটা দেওয়া হয়, কারণ ওটা অতক্ষণ কাজ করবে। এবার সিমটমটা আপনার কমিয়ে দিলে কি হলো? ভেতরের তো রোগটা রয়েই গেছে। আপনার ধরুন পা ফুলছে, সাপোজ ধরুন কিডনির থেকে, তাহলে আপনার কিডনিটা তো খারাপই হয়ে আছে, সেখানে পা ফোলাটা কমালে লাভ হবে কিছু? কিডনিটাকে ঠিক করতে হবে, কিডনির যে ফাংশনটা ওটাকে ঠিক করতে হবে, তাহলে আপনার দেখবেন পা ফোলাটা এমনিই কমে গেছে। এটা আমি একটা জাস্ট উদাহরণ দিলাম। আপনি হেল্পলাইন নাম্বারে কল করুন, করে চলে আসুন। আর শুধু আপনি নয়, আমি বলবো প্রত্যেক ব্যক্তি যারা প্রোগ্রাম দেখছেন, তারা নিজেদের অথবা নিজের বাড়ির কারো, বা ধরুন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে যাদেরই সমস্যা এরকম আছে, সিমটমগুলো আমরা আলোচনা করি কেন, আপনি কারোটা দেখলে বুঝতে পারবেন বা তাকে গাইড করতে পারবেন যে তোমার এই সমস্যাটা হচ্ছে, তুমি একবার দেখিয়ে নাও, এটা এরকম জিনিস কিছু হতে পারে, নাও হতে পারে। কে ঠিক করবে যে কি হয়েছে? যখন উনি আসবেন আমাদের কাছে, আমাদের ডাক্তারবাবুরা দেখে কোনো টেস্ট থাকলে টেস্ট দিয়ে ফাইনাল জানা যাবে যে তার কোন রোগটা হয়েছে। অটোমেটিক তার ট্রিটমেন্ট যখন ঠিক মতো হবে, সেই রোগটাই সেরে যাবে।
বাহ। ঠিক আছে। আমি এবার একটু বাইরের চেম্বারগুলো বলে দিই, এপ্রিলে কোন চেম্বারে কোন ডাক্তারবাবু আছেন, তারপর আমরা একটু ইন্টারভিউ পার্টে যাব, পেশেন্টদের বক্তব্যগুলো শোনাবো। আচ্ছা, বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য থাকবেন, ক্যানিংয়ে ডক্টর আর দে থাকছেন, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল থাকছেন, এপ্রিলের চেম্বার এগুলো। গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল, আসানসোলে ডক্টর বি শর্মা, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, মালদাতে ডক্টর এস ঘোষাল, বহরমপুরে ডক্টর এ হালদার, কাকদ্বীপের কথা বললেন একজন, কাকদ্বীপে ডক্টর ভাদুরী থাকবেন আমাদের, যিনি আছেন আজকে সাথে লাইভে। ডক্টর ভাদুরী কাকদ্বীপ চেম্বারে যাচ্ছেন। দুর্গাপুরে ডক্টর বি শর্মা। সবাই হেল্পলাইনের নাম লিখে নিন। আপনার কাছাকাছি চেম্বারগুলো তো আমি বলে দিচ্ছি, বাইরে বাইরে কোন ডাক্তারবাবু কোথায় অ্যাটেন্ড করছেন, আপনারা যার যেখানে সুবিধা হবে একটু হেল্পলাইনে ফোন করে কথা বলে আপনারা অ্যাপয়েন্টমেন্টটা বুক করে নিন। রেড বক্সে ইয়েলো কালারের দুটো মোবাইল নাম্বার দেওয়া আছে, ওই দুটো লিখে নিন। আচ্ছা, যেখানে ছিলাম কাকদ্বীপ ডক্টর ভাদুরী থাকছেন, এর পাশাপাশি দুর্গাপুরে ডক্টর বি শর্মা, কুচবিহারে ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, বোলপুরে ডক্টর এস ভাদুরী, দিল্লিতে ডক্টর বি শর্মা, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল থাকছে, হেরিয়াতে ডক্টর এ হালদার, মেচেদাতে ডক্টর এন ভট্টাচার্য, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষালকে পাবেন আপনারা শিলিগুড়ি চেম্বারে, হলদিয়াতে ডক্টর এ হালদার, বাঁকুড়াতে ডক্টর এ হালদার, আরামবাগে ডক্টর এ হালদার, আগরতলায় ডক্টর বি শর্মা, শিলচরে ডক্টর এন ভট্টাচার্য, আলিপুরদুয়ার ওপেনিং হচ্ছে, আলিপুরদুয়ারে ডক্টর বি শর্মা থাকছেন, আলিপুরদুয়ারে আপনারা পাবেন 27শে এপ্রিল আলিপুরদুয়ার চেম্বার ওপেনিং হয়ে যাচ্ছে আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের। আর আমাদের সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা নিজে থাকবেন। আচ্ছা, জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য, গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল, পুরুলিয়াতে ডক্টর এ হালদার, ডিব্রুগড়ে আবার ডক্টর বি শর্মা থাকছেন, ঝাড়গ্রামে ডক্টর এ হালদারকে আপনারা পাচ্ছেন। আমি কিন্তু এগুলো এপ্রিলের চেম্বারগুলো আপনাদের বলে দিলাম। এবার যার যেখানে সুবিধা আপনি দেখাতে চাইছেন চট করে নাম বুক করে নিন। হেল্পলাইন নাম্বার খোলা 9830235527 অথবা 37। কলকাতায় রেগুলার চেম্বার ল্যান্সডাউন, দক্ষিণ কলকাতায় শিশুমঙ্গল হসপিটালের অপোজিটে চেম্বার, খিদিরপুরে বুধবার করে, হাতিবাগানেও বুধবার করে, বৃহস্পতিবার আমতলায়, দক্ষিণ 24 পরগনা আমতলা, এটা হচ্ছে বেহালা, ঠাকুরপুকুর, জোকা, তারপরে আমতলা, সব ডায়মন্ড হারবারের লোক এখানে দেখাচ্ছেন আমতলায় এসে। আর মধ্যমগ্রাম হেড অফিস সবাই দেখাচ্ছেন, মধ্যমগ্রামেও 3 দিন করে সপ্তাহে হেড অফিসে চেম্বার হচ্ছে। হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া বাল্টিকুড়ি বাজার, দাসনগরেও আপনারা পাচ্ছেন। আচ্ছা, এবার একটু পেশেন্টদের কথা শুনি, তারপর আবার আমরা স্টুডিওতে লাইভে ফিরবো, আপনাদের ফোনও নেব, সঙ্গে থাকুন সবাই। আপনার নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টিও আর্থ্রাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থ্রাইটিস কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম যেটা নিচ্ছেন সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ। কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিও আর্থ্রাইটিস। এই অস্টিও আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ। এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না, দাঁড়ানোই ব্যালেন্স ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, হাঁটতেও পারছি, তাই তো?
এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? আমি অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি, কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। হ্যাঁ। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দেখিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। হ্যাঁ। তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড। প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। হ্যাঁ। এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টিসিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টিসিসিপি কত এসছে? 3.44। 3.44। আর যখন আপনি এসছিলেন আরএফ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 60.8। 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নরমাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেইটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন, যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে, যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট? না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? হ্যাঁ। স্যার আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ 24 পরগনায় কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা। আর আরো ভালো করে একটু বলি, দক্ষিণ লক্ষ্মীকান্তপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন? নিশ্চয়ই এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব, অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা, আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? রশিদা বিবি। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি ডানকুনি মোল্লাবেল। আচ্ছা, আপনি এই এনবিপি তে এসেছিলেন, কি সমস্যা নিয়ে এসেছেন? সোরিয়াসিস। সোরিয়াসিস। আপনি সোরিয়াসিসে কত বছর ধরে ভুগছেন? 30 বছর। 30 বছর। আগে অনেক ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ। তাতে কিছু ফল পেয়েছেন? কমে যেত, 2-4 মাস পরে আবার বেরোতো।
আচ্ছা, এনবিপিতে এসে চিকিৎসা করার পর আজকে কেমন আছেন? এখন আপাতত ভালো আছে, আর কোনো সমস্যা এখন নেই? সমস্যা নাই, ঠিক। একটু মাঝে মধ্যে একটু আধটু চুলকায়। হ্যাঁ, এখন আর আপনার ট্রিটমেন্ট এখন চলছেন? হ্যাঁ। আচ্ছা, প্রায় আপনি ভালোর দিকে হয়ে গেছেন এখন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি কি দর্শকরা যারা আপনার এই প্রোগ্রামটা দেখবে তাদেরকে কিছু বলতে চাইবেন? হ্যাঁ। হ্যাঁ, বলুন, কি বলতে চান? বলতে চাই মানে আমি অনেক দিন থেকে চিকিৎসা করছি, মানে কোনো দিকে কোনো উপকার পাইনি, কিন্তু এই যে 4 থেকে 5 মাস এখানে যে ট্রিটমেন্টটা করছি এইখানকার ওষুধ খেয়ে আমি এখন একটু ভালোই আছি, মানে আপাতত আমার এখন কোনো সমস্যা নাই। আমার মতো এইরকম যেরকম আরও কোনো যদি পেশেন্ট থাকেন তারা আপাতত এখানে এসে দেখা করবেন, ডাক্তারের সঙ্গে কথা বলবেন, এখানে চিকিৎসা করলে আমি মানে যে উপকৃত হয়েছি আপনারাও হয়তো সেই উপকৃতটা পাবেন, এই আশা করছি। ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের দর্শকদের এই মেসেজটা দেওয়ার জন্য। ভালো থাকুন। ম্যাডাম, আপনার নাম কি? শ্যামলী হালদার। আপনি কোথা থেকে এসেছেন? ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপিতে এসেছিলেন? আমার পায়ের ব্যথা নিয়ে আমি এনবিপিতে এসেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে? হাঁটুর ব্যথা। ডাক্তারবাবু দেখে কি বলেছিলেন? ডাক্তারবাবু দেখে বলেছিলেন যে কতদিন সারবে বা কতদিন হবে। আচ্ছা, আপনার অস্টিও আর্থারাইটিস হয়েছিল? হ্যাঁ, বলেছিলেন। আচ্ছা, আপনি আমাদের এখানে আসার আগে অন্য চিকিৎসা করেছিলেন? অনেক চিকিৎসা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? একই রকম। আচ্ছা, আমাদের এখানে কোন মাসে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন? আমি নভেম্বরের 7 তারিখে এসেছিলাম। নভেম্বরের 7 তারিখে। আজকে ধরুন জানুয়ারি 16 তারিখ। আপনি এর মধ্যে আপনি কেমন আছেন এখন? কেমন আছেন? খুবই ভালো আছি, আমার পায়ের ব্যথা ইজি হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, হাঁটতে চলতে আর কষ্ট হয় না। এমনকি আমার রিলেটিভদেরও বলেছি, তারা ভেলোর যাবে বলেছিল, যে আগে ডাক্তারবাবুকে দেখাও, তারপরে তোমরা অন্য জায়গায় দেখাবে। হ্যাঁ, এবং তারাও এখন সম্ভবত এসেছে। মানে আপনার এতটা এখানে আত্মবিশ্বাস জন্মেছে যে আপনার নিজের রিলেটিভদেরও এখানে পাঠাচ্ছেন এখন। আচ্ছা, এখন আপনি তাহলে স্যাটিসফাইড? এবং এখন স্যাটিসফাইড। আচ্ছা, আপনি দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের জন্য কি বলতে চাইবেন? তাদের বলতে চাই তারাও এই এখানে দেখাক এবং রোগ থেকে মুক্ত হোক। আচ্ছা, তাদেরকেও আপনি চাইছেন যাতে এনবিপিতে এসে ডাক্তারবাবুকে দেখান এবং তাদের যা কোনো সমস্যা হোক সেটা নিয়ে আসলে তারা ভালো ফল পাবে, আপনার এই বিশ্বাস আছে? আমার এটা বিশ্বাস। আচ্ছা, আমার নিজের থেকে আমার এটা বিশ্বাস যে আমার হয়েছে তখন তাদেরও ভালো হয়ে যাবে, আমার এটা নিজের আত্মবিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি আরো ভালো থাকুন, আমরা এটাই আশা করব। এবং দর্শকদের যেটা বললেন, দর্শকদের জন্য এটা একটা সুখবর যে আমাদের এখানে এলে অনেক দূরে গিয়ে চিকিৎসা না করিয়েও আমাদের এনবিপিতে এসে চিকিৎসা করলে মানুষ সুস্থ হতে পারে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম রত্না সেন। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি মতিলাল নেহেরু রোডে থাকি, কলকাতা 29। আচ্ছা, আপনি এনবিপিতে এসেছেন যখন চিকিৎসা করতে, আপনি কি সমস্যা নিয়ে এসেছেন? আমার ছোটবেলা থেকেই আইবিএস আছে, আর তার জন্য আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি সারা জীবন। আর ডাক্তার দেখিয়েছি প্রচুর, অনেক 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 ডাক্তার দেখিয়েছি। আমি নিজেও সেন্ট্রালের হেলথ ডিপার্টমেন্টেই কাজ করতাম, তাই সেই সুবাদে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক মেডিসিন খেয়েছি, কিন্তু এটা আমার কমপ্লিটলি কিওর কোনোদিনই হয়নি। কিন্তু আমি এখানে 2 মাস 2.5 মাস বোধহয় হলো ডক্টর শর্মাকে দেখাচ্ছি। ওনার মেডিসিনে আমি নিজেই বলছি 60% 70% আমি ভালো আছি। একটু আমার অসুবিধা যেটুকু আছে তার জন্য আজকে আমি এসেছিলাম, ডক্টর সাহেব আমাকে আরেকটা মেডিসিন ইনক্লুড করে দিয়েছেন। কিন্তু আমি এনার চিকিৎসায় খুবই আশাবাদী। আমি এতদিনে বোধহয় সঠিক পথেই চলছি, সঠিক ডক্টরের সন্ধান পেয়েছি। আচ্ছা, আপনার তরফ থেকে আমাদের যে ভিউয়ার্স আছে যারা প্রোগ্রামগুলো দেখেন আমাদের, তাদের জন্য কোনো মেসেজ দিতে চাইবেন? মেসেজ দেব, আমার এই অসুখটা কথা ভেবেই বলছি যে আমার এই অসুখটা তো খুব পুরনো অসুখ। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আমি বহু ওষুধ খেয়েছি। তারপরে যখন আমি নো হোপ হয়ে গেছি এবং এখানে এসে আমি বাঁচবার চেষ্টা করছি বলতে পারেন, তাই আপনাদেরও বলছি, আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা এখানে এসে নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন, আর আশা করি আপনারাও আমার মতন উপকৃত হবেন।
ধন্যবাদ ম্যাডাম আমাদেরকে আপনার এই কথাগুলো জানানোর জন্য। ধন্যবাদ। নমস্কার। আপনার নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টিও আর্থ্রাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থ্রাইটিস কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। পঞ্চকর্ম যেটা নিচ্ছেন সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? ফিরে এলাম স্টুডিওতে, কিছু পেশেন্টদের কথাও শুনলাম, আমরাও শুনলাম, আপনারাও শুনলেন। আবার লাইভে আছে আমাদের ডক্টর এস ভাদুরী তো আছেন আজকে এনবিপি প্রোগ্রামে, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে সরাসরি প্রোগ্রামে। আপনারা ফোনে চলে আসুন, আরও কিছুটা সময় আমরা ফোনে আপনাদের নিতে পারবো, আপনারা চলে আসুন। আর ডায়াবেটিস নিয়ে আলোচনা করছিলাম। ডায়াবেটিস নিয়ে কিন্তু মানে ফেলে রাখবেন। এই একজন ফোন করলেন, ডাক্তারবাবু তাকে বললেন যে এই ফেলে রাখাটা কিন্তু খুব খুব খারাপ। আপনি যত তাড়াতাড়ি ট্রিটমেন্টের আন্ডারে আসবেন তত তাড়াতাড়ি আস্তে 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 কিওর হয়ে যাবেন। ডায়াবেটিস থেকে ডাক্তারবাবু বলছিলেন যে কিডনি এফেক্ট হয়, চোখ এফেক্ট হয়, হার্ট এফেক্ট হয়, স্কিন এফেক্ট হয়। কি না হয় বলুন তো? এত এফেক্ট, কি করে ভালো থাকবেন? হাঁটাহাঁটি করছেন, আমি দেখছি সুগার পেশেন্টরা আমার আশেপাশে সব এল্ডারলি পিপলরা সব দেখি মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক করছে। একটু সচেতন তো হতে হবে আমাদের, এটা তো খুব দরকার। তো ডাক্তার আরও কিছু বলবেন, সেগুলো শুনি, চলুন। তো এই যে এই এতগুলো অর্গান আমাদের এফেক্ট করছে, তার মানে এটা খুবই ক্রিটিক্যাল একটা রোগ। খুবই ক্রিটিক্যাল। দেখুন এইটা ওই যে সাইলেন্ট কিলার বলা হলো, এবার অন্য কোনো ট্রিটমেন্ট করাতে গিয়ে দেখা গেল যে ধরা পড়লো সুগার। এখন কি হয়, তখন ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করে দিল সুগারের ওষুধ। সুগারের ওষুধটা অ্যাকচুয়ালি কি করছে? সুগারের ওষুধ মেইনলি যেটা করছে সেটা ইনসুলিন যেটা কম প্রোডাকশন হচ্ছে বাইরে থেকে, সেই ইনসুলিনটা দিচ্ছে। ওটা হয় ট্যাবলেটের ফর্মে দেবে অথবা ইনজেকশনের ফর্মে দেবে। তাহলে যতটা ইনসুলিন দরকার ছিল শরীরে ততটা ইনসুলিন পেয়ে গেল ব্লাডের মধ্যে, এবং ইনসুলিনের কাজ করলো, ব্লাডে আর এক্সট্রা সুগার থাকলো না, যতটুকু থাকার দরকার সেটা হলো। ডোজটা যখন ঠিক মতো দেয়, কিন্তু এতে কিন্তু বাইরে থেকে ইনসুলিন দেওয়া হলো কিন্তু রোগটা সারলো না। যে ইনসুলিন কম তৈরি হচ্ছিল, ইনসুলিনের যে কি বলবো ঘাটতি হচ্ছিল শরীরের মধ্যে বা রেজিস্ট্যান্ট হয়ে গেছে ইনসুলিনটা, এগুলোর কিন্তু ঠিক হলো না। তার মানে কি, আমার তাহলে যতদিন বাঁচবো তাহলে ওই ওষুধগুলো আমার নিয়ে যেতে হবে, ওষুধ নিয়ে যেতে হবে। যখন বডি ফেল হয়ে যাবে, বডি কাজ করবে না, তখন আবার দেখা যাবে আরো বেড়ে যাচ্ছে সুগার, তখন আবার কি ইনজেকশন দিতে হবে, ইনজেকশনটা আরো বেটার কাজ করবে। আচ্ছা, এইভাবে করতে করতে এই যে দিনের পর দিন এই যে মেডিসিনগুলো খাওয়া হচ্ছে, তার অনেক মেডিসিনের খুব সাইড এফেক্ট থাকে। দেখা যাচ্ছে যার এই ইনসুলিনের প্রবলেমটা হচ্ছে বা সুগারের প্রবলেম, ডায়াবেটিসের প্রবলেম আছে, কিছুদিন পর তার বিভিন্ন সমস্যা কিন্তু দেখা দেবে। কি আস্তে আস্তে দেখা গেল অনেক দিন নিতে নিতে, কিছুদিন বলবো না, বেশ কিছুদিন নিতে নিতে আস্তে আস্তে দেখা গেল তার হাত পায়ে ব্যথা শুরু হয়েছে, পায়ের তালুতে, পায়ের পাতার মধ্যে ঝিনঝিন ঝিনঝিন ভাব, একটা অসহ্য, অনেক সময় বুঝতেও পারে না, পায়ের পাতাগুলো মনে হচ্ছে যে কোথায় পা ফেলছে, সেই ফিলিংসটা কমে যায়। এগুলো ব্যাপারগুলো থাকে, নার্ভের প্রবলেমটা চলে আসে। দেখে নি, আবার আসছে আলোচনায়। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। আমি বারুইপুর থেকে বলছিলাম। বারুইপুর থেকে বলুন। আচ্ছা, বলছি আমার না দাঁতের মাড়িতে খুব ব্যথা হয়। আচ্ছা।
মানে কিছু খেতে গেলে মানে একটু শক্ত জিনিস তো খেতেই পারি না, এমনকি রুটি খেলেও লাগে, ব্যথা হয় খুব। মাড়িতে ব্যথা হয় তাই তো? হ্যাঁ হ্যাঁ। মানে আপনার দাঁতে যেটা ক্যাভিটি বলে, পোকা বলে সবাই, সেরকম ব্যাপার নেই তো? না শুধু মাড়িতেই ব্যথা? একটা দাঁত মানে একটা দাঁত একটু ভেঙে গেছে, এমনি এমনি ভেঙে গেছে, বুঝতে পারিনি, মানে একটু ভাঙা আছে। হ্যাঁ হ্যাঁ, সেটাতেই ব্যথা হয় না অন্য জায়গাতেও মাড়ি ফোলে? মাড়িতে অন্য জায়গাতেও ব্যথা হয়, মানে একটু ফুলে যায়, ব্যথা হয়, একটু ঠান্ডা কিছু খাওয়াই যায় না, খেলেই মানে ব্যথা হয়। বুঝতে পেরেছি, তার মানে ওটা মাড়িরই সমস্যা। তাহলে এই ট্রিটমেন্টটা আপনি আমাদের কাছে করাতে পারবেন, আমি বলে দিচ্ছি ব্যাপারটা। এই যে দেখুন মাড়ির যে ব্যাপারটা কি হয়, মাড়ি অনেক সময় দুর্বল থাকে অনেকের, ঠিক আছে, এবং ওখানে অনেক সময় কিন্তু ইনফেকশন হয়, ইনফেকশন হয়ে ওখানে ইনফ্লেমেশন হয়, মানে ফুলে যায়, তখন আমরা বলি মাড়ি ফুলেছে। এবং যখনই ইনফেকশন থাকবে সেখানে ব্যথাও থাকবে, তখন মাড়িতে দেখবেন টন 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 করে ব্যথা করছে। হয়তো গরম জল দিলে একটু আরাম পাচ্ছেন, না হলে ঠান্ডা জল খেলে আরাম পাচ্ছেন। এটা কিন্তু আমি দাঁতের কথা বলছি না, দাঁতের শিরশিরানি করে ঠান্ডা জল গরম জলে, সেগুলো আলাদা, এটা আমি মাড়ির ব্যাপারটাই বলছি। এরকম এইগুলো যদি আপনি ঠিক করে ট্রিটমেন্ট না করেন, ধরুন আপনি ওটা কি হলো, ব্যথার ওষুধ খেয়ে খেয়ে চেপে রাখছেন, মাড়ির ব্যথা কমে যাচ্ছে, আপনি ভাবলেন ভালো হলেন, ভালো কিন্তু হচ্ছেন না। মাড়ি যে দুর্বল হয়ে আছে, ভেতরে যে ইনফেকশন রয়েছে সেগুলো কিন্তু রয়েই গেল। দীর্ঘদিন এরকম থাকতে থাকতে একটা টাইমে দেখবেন যে ব্রাশ করতে গেলে ব্লাড বেরাচ্ছে। এটা কিন্তু একটা বড় সিগন্যাল যে আপনার মাড়িটা মানে খুবই খারাপ হয়ে গেছে। এবং অনেক সময় ভেতরে দেখবেন স্মেল বেরাচ্ছে, একটা বাজে দুর্গন্ধ বেরাচ্ছে। ওই একটা রোগ তৈরি হয় এই মাড়ি থেকে, সেটা হচ্ছে পায়রিয়া, যেখানে খুব দুর্গন্ধ হয় মাড়ির মধ্যে, মানে এতটা দুর্গন্ধ হয়, ধরুন আপনার পাশে কেউ বসে আছে, যার এই পায়রিয়া হবে, তার উল্টো দিকে যে বসে থাকবে সে এতটা বিরক্ত হবে বা এতটা মানে অসহ্য হয়ে যাবে যে সেখান থেকে উঠে চলে যেতে চাইবে, এরকম ব্যাপার হয়। আর কারণ কি, মাড়িতে কিন্তু পুঁজ জমে থাকে। আমরা জানি যেখানে পুঁজ জমে থাকে সেখানে দুর্গন্ধ হয়, পচে যায় ভেতরটা, ইনফেকশনটা পুরো বেড়ে যায়। তার জন্য এইটা যদি এরকম যাতে না হয়, তার জন্য বলবে আপনি আসুন, এসে আমাদের এখানে একবার দেখিয়ে নিন। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আমি দমদম থেকে কথা বলছি, রিয়া দাস। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি আমার দিদি সম্পর্কে একটু জানতে চাই। হ্যাঁ বলুন। দিদির বয়স হচ্ছে 45+। হ্যাঁ। এবার দিদির সমস্যাটা হলো অল্প একটু ঠান্ডা লাগলেই দিদির মানে শ্বাসকষ্ট মতন হয়ে যায়, অ্যাজমা টাইপের একটু প্রবলেম আছে। আচ্ছা। ভীষণ নিঃশ্বাস নিতে কষ্ট হয়, হ্যাঁ, আর তারপরে ইনহেলার নিলে ও মোটামুটি ঠিক হয়, শ্বাস নিতে পারে। আচ্ছা, তো এটা কি আয়ুর্বেদে কোনো ট্রিটমেন্ট আছে? হ্যাঁ আছে, আপনি প্রথমে শুনে নিন। দিদিকে বলবেন দুটো তিনটে জিনিস প্রথমে মেনটেন করতে, সেটা হচ্ছে ফ্রিজ থেকে বার করে কোনো রকম যেন খাবার না খায়, এটা একটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে অনেকে বলে না দই খেলে ঠান্ডা লেগে যায়, অ্যাকচুয়ালি দই খেলে লাগবে না, কিন্তু দইটা ফ্রিজে রেখে খেলে লাগবে। তার জন্য ফ্রিজের কোনো কিছু বের করে খাবেন না। যদি এমন হয় আমাদের অনেক রান্না বান্না ধরুন ফ্রিজ থেকে বের করে পরের দিন খাওয়া হচ্ছে, সেটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে খাওয়া উচিত। চেষ্টা করতে হয় ফ্রেশ রান্না করা খাবারটাই খেতে। আরেকটা জিনিস, যেহেতু এটা টানের ব্যাপার, অ্যাজমেটিক একটা কন্ডিশন হচ্ছে, অ্যালার্জিক রিয়াকশন হয়, সেখানে এই যে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্যাকেট ফুড মানে ওই যে চিপস জাতীয় খাবারগুলো, ঠিক আছে, এগুলো সব অ্যাভয়েড করতে হবে। তাহলে দেখবেন উনি ভালো থাকবে। এবং স্নান করতে বলবেন যে নর্মাল যাতে টেম্পারেচার মেনটেন হয়, শীতকালে যাতে ঠান্ডা না লেগে যায়, মানে ঠান্ডার মধ্যে ঠান্ডা জলে যাতে স্নান না করে, গরম জলেই করে। যদি কোনোদিন বৃষ্টি বাদল হয় সেইখানে যাতে গরম জলেই স্নান করে, ঠান্ডাটা পুরো অ্যাভয়েড করতে হবে। আরেকটা কি করতে হবে, যে এসিটা যতটা কম নেবে তত ভালো। মানে কেন, যে এসি থেকে বেরিয়ে ফট করে যাতে গরমে না চলে যায়। নিয়ম হচ্ছে এসিতে যদি থাকেন টেম্পারেচারটা বাড়িয়ে রাখবেন, এবং যখন আপনি মনে করবেন ধরুন আপনি সকাল 8টায় আপনি ঘর থেকে বেরিয়ে যাবেন, তাহলে এমন ভাবে সেটাকে সেটিং করে দিন এসিটাকে যাতে 5টায় বন্ধ হয়ে যায়। তারপরে আপনি ফ্যানের হাওয়াটা খান, খেতে খেতে একটা দেখবেন টেম্পারেচার অ্যাডজাস্ট হয়ে যায়। তারপরে আপনি বাইরে বেরোবেন। অথবা ধরুন আপনি বাইরে থেকে এসছেন,
খুব গরম, সেখান থেকে এসেই ফট করে এসিতে ঢুকে যাবেন না, বডিতে টেম্পারেচারটা ব্যালেন্স করুন, অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার। তারপরে দেখবেন, একটা ছোট্ট উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন, অনেক সময় যখন দেখবেন অ্যাকুয়ারিয়ামে মাছ নিয়ে আসা হয় না, মাছ আপনি কিনে আনলেন, অ্যাকুয়ারিয়ামের যার থেকে কিনছেন সে তার জল দিয়ে প্লাস্টিকে বেঁধে মাছটা দিয়ে যায়, আসার পর কি বলে যে ওই প্লাস্টিকটা শুদ্ধ আপনার অ্যাকুয়ারিয়ামে ফেলে দিন। এই যে দুরকম টেম্পারেচারের জল, সেটা আস্তে আস্তে যখন মাছটার অ্যাডজাস্ট হয়ে যায়, তারপরে যখন আপনি ও খুলে আপনার ইসেতে ফেলবেন, অ্যাকুয়ারিয়ামে মাছটাকে ফেলে দেবেন, দেখবেন মাছটার কোনো কষ্ট হচ্ছে না। এগুলো কিন্তু খুব ছোট ছোট জিনিস, কিন্তু এগুলো মেনটেন করতে হয় একদম। তার সাথে সাথে দেখতে হবে আপনার দিদির আইজিটা কেমন আছে, লেভেলটা যদি খুব বেশি থাকে তাহলে ওটাকে নর্মালাইজ করতে হবে ট্রিটমেন্টের মাধ্যমে। আমাদের আয়ুর্বেদে তার ট্রিটমেন্ট রয়েছে। যদি দেখা যাচ্ছে তার ইমিউনিটি কম, চট করে ঠান্ডা লেগে যায়, আপনি যেটা বললেন, তাহলে ইমিউনিটি বাড়াতে হবে, রোধ প্রতিরোধ ক্ষমতাটা ওনার বাড়াতে হবে, তার জন্য ট্রিটমেন্ট আছে। এগুলো যদি আপনি করতে থাকেন, দেখবেন আস্তে আস্তে ওনার এই সমস্যাগুলো কিন্তু ঠিক হতে থাকবে। আর ইনহেলারের যে দরকারটা, সেটা কিন্তু আশা করা যায় হবে না। হ্যাঁ, ইমার্জেন্সির জন্য আপনি রেখে দিলেন, কারণ একদিনেই তো সেরে যাবেন না, কিন্তু দেখবেন প্রথমে যতবার নিতে হচ্ছিল সেটা আস্তে আস্তে কমছে, কমতে কমতে একটা টাইমে গিয়ে কিন্তু দেখবেন অনেক ভালো হয়ে গেছে। আচ্ছা, কেউ আছেন ফোনে, আরো অনেকে ট্রাই করছিলেন, একজনেরটা নিয়ে নি, তারপর আবার ট্রাই করুন, নিয়ে নেবো। কে আছেন বলুন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? বীরভূম থেকে বলছি। বলুন, কি সমস্যা বলুন, ডাক্তারবাবুকে বলুন। সমস্যা হচ্ছে যে আমার হার্টপিস হয়েছিল। হার্টপিস? আচ্ছা আচ্ছা। তা এখন ঘা পাবো না, আমার 10 মাস হয়ে গেল, কিন্তু আমার এখনো ব্যথাটা রয়েছে, নার্ভের ওই পিঠ থেকে হয়েছে, পিঠে আমার ব্যথাটা এখন আছে। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আমাদের এখানে আসুন, ঠিক আছে, এসে দেখান। বীরভূমের বোলপুরে আছে, ওখানে দেখিয়ে নিন, তাহলে ট্রিটমেন্ট করলে এটা ব্যথাটা আসলে কি অ্যাকচুয়ালি কি হার্পিসের ব্যথা হচ্ছে না অন্য কোনো ওই স্পাইনের ওখানে অন্য কোনো সমস্যা আছে, এগুলো আমরা আলোচনা করে যখন সামনাসামনি কথা বলবো, কনসালটেশন হবে, তখন আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তো যাই হোক, যেটা হার্পিস ছিল সেটা তো কমেই গেছে, তো ওটা একটা কিন্তু ইনফেকশন হয়, ওটা এই পক্সের মতো একটা ব্যাপার, ঠিক আছে। তো যাই হোক, ওটা কমে গেছে, এখন আপনি ওটার থেকে মুক্ত হয়েছেন, কিন্তু যেহেতু ব্যথাটা রয়েছে, ব্যথাটা অ্যাকচুয়ালি কিসের ব্যথা হচ্ছে এটা কিন্তু ফাইন্ড আউট করতে হবে। আদৌ কি ওটা হার্পিসের থেকে এতদিন পরে 10 মাস পরেও ব্যথা রয়েছে, নাকি অন্য কোনো সমস্যা থেকে ব্যথাটা আসছে। বাহ, সুতরাং আবার বোলপুরে আসুন, আর যারা চেষ্টা করছিলেন চলে আসুন, এখন আমরা কিছুক্ষণ আরো আছি, ফোন নেব। যারা অনেকেই আমি দেখছিলাম একজন কথা বলছিলেন, তখন অনেকগুলো ফোন আসছিল, চেষ্টা করুন। আর 9830235527 কথা বলে নিন। আপনারা বোলপুরেই কিন্তু চেম্বার পাবেন, বোলপুরেই বীরভূমের মানুষজন, বোলপুরে চেম্বার আছে, একটু হেল্পলাইনে ফোন করে কথা বলে নিন। আচ্ছা, কে আছেন আবার দেখে নি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো বলুন। বলছি, এই ডাক্তারবাবু কোথায় কোথায় বসে? আপনার কি রোগ, কোথা থেকে বলছেন? আমি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে বলছি। নদিয়া থেকে? কি রোগের জন্য ফোন করলেন, কি হয়েছে সমস্যা বলুন? ব্রেন টিউমার। ব্রেন টিউমার, আমাদের কৃষ্ণনগরেই চেম্বার আছে, ডাক্তারবাবু বলছেন, শুনুন এবার। আচ্ছা, আপনার ব্রেন টিউমার কি এটা কি কোনো মানে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ডাক্তারবাবু বলে দিই? এমআরআই করা হয়েছে, 2 রকমের সিটি স্ক্যান করা হয়েছে, তারপরে ধরা হয়েছে। কতদিনের পুরনো? এই ধরুন 4 মাস হয়ে যাচ্ছে। আমি ট্রিটমেন্ট করছিলাম, তো সেখানে বলেছে সেই ইয়ে করা, মানে অপারেশন করার কথা বলছিল। হ্যাঁ, তারপরে মানে রিস্ক নেবে না ওনারা, তার জন্য আমার ছোট বাচ্চা আছে, আমরা ভয় পেয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, না আপনি একটা কাজ করুন, এখন আপনার কি কষ্ট কি হচ্ছে? কষ্ট বলতে সময় সময় কাটায়, ব্যথা করে। আর এমনি বমি টমি হয় না তো? না, বমি তো হয় না। ঠিক আছে, দেখুন এটা ফেলে রাখবেন না। ব্রেন টিউমার যেহেতু এটা ডায়াগনোসিস হয়েছে, তো ওটা ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই, সবকিছুর সমাধান থাকে, ঠিক আছে, কিন্তু সময় থাকতে থাকতে করতে হয়। আপনি এখনই এই আমার সাথে কথা বলে ওই যে হলুদ নাম্বার গুলো যাচ্ছে, ওই হলুদ নাম্বার লালের মধ্যে যে লেখা আছে, ওই 2টো নাম্বার নিয়ে নিন, লিখে নিন, ঠিক আছে, লিখে, কারণ প্রোগ্রামের পর ওই নাম্বারটা তো চলে যাবে, আপনি এখনই লিখে নেবেন, নাম্বার 2টো লিখে ফোন করবেন, এখনই ফোন করে কবে আপনার এরিয়াতে আছে, কৃষ্ণনগরে কবে রয়েছে আমাদের ডাক্তারবাবুদের, আমাদের টিম যাবে,
ঠিক আছে, সেখানে গিয়ে আপনি দেখিয়ে নেবেন, পুরো রিপোর্ট নিয়ে যাবেন, যা যা আছে, যা প্রেসক্রিপশন আছে, যা রিপোর্ট আছে সব নিয়ে যাবেন। গিয়ে খুলে আপনি আপনার বিষয়টা বলবেন যে আমার ডাক্তারবাবু যেই যাক আমাদের টিমে, আপনি ডাক্তারবাবুদের বলবেন ডাক্তারবাবু আমার এই সমস্যা, আমি এটাকে সার্জারি করতে চাইছি না, তাহলে কি আয়ুর্বেদের চিকিৎসা রয়েছে, তাহলে আমাকে সেই ট্রিটমেন্টটা করে দিন। ঠিক আছে, তাহলে আপনার ট্রিটমেন্ট ওইভাবে কিন্তু হবে। ঘাবড়াবেন না, ভয় পাবেন না, ভগবানের উপরে ভরসা রাখুন আর আমাদের কাছে এসে দেখান, দেখবেন এটার একটা সমাধান বেরোবে। ঠিক আছে, কেননা আরো আমার সবসময় ঘাড় ব্যথা করে। হ্যাঁ বুঝতে পেরেছি, নানা রকম ওগুলো উপসর্গগুলো থাকতে পারে, অসুবিধা নেই। আপনি আসুন, ঠিক আছে, রিপোর্ট গুলো নিয়ে আসবেন, প্রেসক্রিপশন নিয়ে আসবেন। একটু যোগাযোগ করুন, মধ্যমগ্রাম কাছে হলে মধ্যমগ্রামেও আসতে পারেন। না, এটা তো ওনার তো নদিয়াতে, কৃষ্ণনগরে তো চেম্বার আছে, আর যদি খুব আর্জেন্সি থাকে, কেন মধ্যমগ্রামে আমাদের রেগুলার চেম্বার হচ্ছে, একটুখানি দেখিয়ে নিন কিন্তু, যদি মধ্যমগ্রামটা পসিবল হয় আপনার পক্ষে আসা। ঠিক আছে, আমি ভাবছি যে আমার তো কৃষ্ণনগর আছে, মানে আমি বাদকুলে থাকি, মনে হচ্ছিলাম তাহলে আমার এখানে দেখানোটাই ভালো হবে। ফোন করুন, ওখানেই দেখিয়ে নিন, কোনো অসুবিধা নেই। কৃষ্ণনগরের জন্য কবে ডেট আছে দেখে নিন, ওখানে চলে যান। দেখিয়ে নিন। দেখুন, ব্রেন টিউমার, এত মানুষের এত রোগ, কেউ বলছেন মাড়িতে ব্যথা ফুলে যাচ্ছে, কেউ বলছেন কোল্ড অ্যালার্জি, শ্বাসকষ্ট, হ্যাঁ, আবার একজন বলেন হারপিস, আবার ইনি বলছেন যে ব্রেন টিউমার। কত মানুষের কত রোগ ব্যাধি, ফেলে রাখবেন না প্লিজ, আপনারা হেল্পলাইনে ফোন করে একবার দেখিয়ে নিন। হেল্পলাইন নাম্বার 9830235527 অথবা 37। রেড বক্সে হলুদ স্ট্রিপে লেখা আছে, দেখুন, দুটো মোবাইল নাম্বার লিখে নিন কিন্তু। আর আমি তো বারবার বলছি, কলকাতায় যারা দেখাবেন, ল্যান্সডাউন চেম্বার রেগুলার, খিদিরপুর বুধবার, হাতিবাগান বুধবার, বৃহস্পতিবার করে আমতলা, আর মধ্যমগ্রামে নর্থ 24 পরগনা হেড অফিস রয়েছে। হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া বাল্টিকুড়ি বাজার, দাসনগরে রেগুলার পাচ্ছে। আমি এবার একটু বাইরের চেম্বারগুলো বলি, তারপর আর অল্প সময় আছে, ডাক্তার একটু বলবেন ডায়াবেটিস হলে কিভাবে থাকবেন, কি খাবেন, কতটা হাঁটবেন, সব শুনে নিন। আর যেটা আমি বলছিলাম যে তখন তাহলে কি হচ্ছে, সারা জীবন ওষুধ খেতে হচ্ছে। এবার যদি আমরা চেষ্টা করি যে প্যানক্রিয়াসটাকে ভালো করার জন্য, তার যদি ট্রিটমেন্ট করা হয়, দেখুন আমাদের শরীরে তো মানে লক্ষ লক্ষ সেলস আছে, ট্রিলিয়ন্স অফ সেলস দিয়ে আমাদের শরীরটা তৈরি, কোষ দিয়ে তৈরি। এবার কোষগুলো তার একটা আয়ু থাকে, মানে এতদিন একটা কোষ বেঁচে থাকবে। ধরুন আমাদের ব্লাড সেলটা ধরুন 3 মাস বেঁচে থাকবে, ঠিক আছে, এরকমই কিন্তু প্রত্যেকটা কোষের আলাদা আলাদা জীবন সীমা থাকে। তারপরে আবার নতুন কোষ হয় শরীরে, আমাদের এইভাবে করেই চলে। তাহলে যখন নতুন আমাদের একটা কোষ তৈরি হবে, সে তো তার যা যা নিয়ম আছে সব সেভাবেই করে হবে। আমাদের কি করতে হবে, তাকে ওই রকম ভাবে যত্নটা করতে হবে। যত্নটা কিভাবে করবেন, আমরা তো আর আমরা হাতে করে নিয়ে তাকে যত্ন করতে পারবো না। আমাদের ঔষধের মাধ্যমে, এই আয়ুর্বেদিক ঔষধের মাধ্যমে, একটা সঠিক লাইফস্টাইল মেনটেন করে, সঠিক খাদ্য খাবার মেনটেন করে যদি আমরা চলি, তাহলে সে কিন্তু নতুন যখন আবার জন্মাবে, সে সুস্থভাবেই একটা সুস্থ স্বাভাবিক জীবন নিয়ে কিন্তু সেই কোষগুলো জন্মাতে পারে। এবং সে যখন যেভাবে জন্মাবে, যে কোষের যা কাজ সে তাই করবে। তেমনি আমাদের এই ট্রিটমেন্টগুলো যদি ঠিক মতো আমরা আয়ুর্বেদে করতে পারি, তাহলে আমাদের যে প্যানক্রিয়াসের যে বিটা সেলগুলো নষ্ট হচ্ছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে ভালো হতে পারে, আর খারাপের দিকে যাবে না, আর ড্যামেজ হবে না। অটোমেটিক দেখা যাবে একটা টাইমে আমার শরীরের মধ্যে যদি পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি হয়, তাহলে বাইরের থেকে আর আমার ইনসুলিন নিতে হবে না। এটাই হচ্ছে আয়ুর্বেদ চিকিৎসা। এবং আমি যেটা বললাম যে কিভাবে খাবো, খাদ্য খাবার খাবো, দেখুন মেনটেন করতে গেলে আমাদের কিছু নিয়ম মানতে হবে। সেটা হচ্ছে সুগার কিন্তু সব সময় শরীরের জন্য খারাপ, সেটা কোনো খাদ্যের মাধ্যমেই যাক বা আমাদের চিনি যেগুলো খাচ্ছি, ডাইরেক্ট সুগার যেগুলো পাই, সেগুলো কিন্তু মিনিমাম যতটুকু দরকার ততটুকুই কিন্তু খাওয়া উচিত। এবার কতটা দরকার, আমি সারাদিনে যা কাজ কর্ম করছি সেই অনুযায়ী আমার কতটা এনার্জি দরকার, কত ক্যালোরি দরকার আমার সারা শরীরে, সেই ক্যালোরি মেপেই কিন্তু আমার সুগারটা খাওয়া উচিত, সুগার জাতীয় খাদ্য খাবারগুলো খাওয়া উচিত। তাহলে আমার এক্সট্রা সুগার শরীরে যেতে পারছে না, প্রথম কথা। তারপরে আমি আরো মেনটেন করতে পারি কি, যেই খাবারগুলোর মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্স কম, মানে যেই খাবারগুলো মানে আমার সুগারটাকে হট করে ধাক্কা দিয়ে বাড়িয়ে দিতে পারবে না, সেই রকম খাদ্য খাবার খাওয়া উচিত। যেমন আমি ভাত খাবো, ভাতের আমি কোন খাবারগুলো খাবো, ভাত কোন চালটা খেলে আমার সবচেয়ে ভালো হবে, আমার সবচেয়ে ভালো হবে যদি আমি ব্রাউন রাইস খেতে পারি, কারণ ওর গ্লাইসেমিক ইন্ডেক্স এমনি সাদা চাল যেগুলো আমরা খাই তার থেকে কিন্তু অনেকটা কম। এছাড়া
আমি যদি ভাত না খেয়ে অন্য কিছু খাই, তাহলে আমি রুটির বদলে আমি কিন্তু অন্য কিছু খেতে পারি। সেটা হচ্ছে আজকাল বিভিন্ন ধরনের বেরিয়ে গেছে, জোয়ার আছে, বাজরা আছে, এই ধরনের গুলো যেগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স কম, ঠিক আছে, সেগুলো যদি খাদ্য খাবারগুলো খাই, তেমন অনেক ভেজিটেবলস আছে, ফ্রুটস আছে, এইগুলো যদি মেনে চলতি, তাহলে দেখবেন আমার শরীরে কিন্তু সুগারটা বেশি ঢুকবেই না। যখন বেশি সুগার ঢুকবে না, অটোমেটিক সুগার বাড়ার চান্সেসটা কমবে। যদি সুগার বাড়তে না পারে, আমি যদি ফিট থাকি, তাহলে দেখবেন আমার ইনসুলিন বাইরে থেকে নিতে হবে না। ডায়াবেটিস নিয়ে আলোচনা করলাম। ডায়াবেটিস নিয়ে প্রচুর মানুষ ভীষণভাবে চিন্তিত। আপনাদের জন্যই ফোন লাইন খোলা থাকছে, আপনারা যোগাযোগ করুন, একটু হাঁটাহাঁটি করুন, খাওয়া দাওয়া নিয়ন্ত্রণে রাখুন। ডায়াবেটিসকে কিন্তু একদম দূর করে ফেলতে হবে। আজ এই পর্যন্তই, হেল্পলাইন নাম্বার খোলা রইল। আবার দেখা হচ্ছে। ডাক্তারবাবুকে ধন্যবাদ। শেষ করলাম। সুস্থ